বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ে আরো আলোচনা হওয়া দরকার। এ কারণে যে বাংলাদেশ আসলে এক ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছে। ইউনূস এই জঙ্গিদের ক্ষমতায় বসাতে চেয়েছিল, কিন্তু ব্যর্থ হয়ে সরে গেছে। কিন্তু বাংলাদেশ থেকে কি জঙ্গি সরে গেছে? জঙ্গিরা তো আছে, সর্বত্র আছে, সংসদে আছে, সংসদের বাইরে আছে, প্রশাসনে আছে, সেনাবাহিনীতে আছে, বিমান বাহিনীতে আছে। আপনারা নিশ্চয়ই আমার ভিডিওতে সেসব দেখেছেন। কিন্তু বিশিষ্ট সাংবাদিক এবং গবেষক এনায়েত কবির বলছেন যে যাদেরকে সরকার প্রশ্রয় দিয়েছে, যাদেরকে সরকার ছেড়ে দিয়েছে জেলখানা থেকে, তাদেরকে দমনে রেড অ্যালার্ট বা যে কোনো অ্যালার্টই জারি করা হোক না কেন, অত সোজা নয় তাদের হাত থেকে মুক্ত হওয়া। চলুন এনায়েত কবিরের মুখেই আসলে বিস্তারিত শোনা যাক বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান এবং বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ নিয়ে। ধন্যবাদ এনায়েত কবির যোগ দেওয়ার জন্য। আজকে আমরা কথা বলতে চাচ্ছিলাম বাংলাদেশের জ্বালানি সংকট নিয়ে বা জ্বালানির যে বর্তমান পরিস্থিতি সেটা নিয়ে, কিন্তু আসলে বিষয়টা জ্বালানির চাইতেও গভীর। কারণ আমরা হঠাৎ করে দেখলাম যে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে একটি অ্যালার্ট জারি করা হলো এবং সেই অ্যালার্টে বলা হলো যে বাংলাদেশের বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটতে পারে। হঠাৎ করে যারা অস্বীকার করছিল যে বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই, বাংলাদেশে জঙ্গি নাটক, আপনার মনে থাকবে যে ইউনূস যখন ক্ষমতা দখল করেন তখন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই এবং হোলি আর্টিজান হামলাটা একটা নাটক, পুলিশের প্রধান একজন কর্মকর্তা বলেছিলেন। হঠাৎ করে পুলিশই আবার বলছে যে বাংলাদেশের জঙ্গি হামলা হতে পারে এবং অ্যালার্ট জারি করেছে। এই যে 180 ডিগ্রি ঘুরে যাওয়া কেন বলেন তো, আপনার কি মনে হয়? এটা এটা মূলত হচ্ছে দিন 15 আগে আপনার এটা অবশ্য এখনো সরকারি কোনো নোটিফিকেশনে স্বীকার করা হয়নি, কিন্তু নানাভাবে তথ্যটা আছে। সেটা হলো যে বিমান বাহিনীতে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় একটা হামলার আশঙ্কা করা হচ্ছিল এবং সেখানে তেহরিক তালেবান পাকিস্তান এদের একটা সক্রিয় উপস্থিতি শোনা যাচ্ছে। এরপর থেকেই দিন 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 দশেক আগে বোধহয় কিছু অ্যাকশন নেওয়া হয়েছে। সেই অ্যাকশনগুলি এখনো সরকারিভাবে পরিষ্কার করা হয়নি বা এসপির কোনো কিছু জানায়নি এই বিষয়ে। কিন্তু এর মধ্যেই যেহেতু পুলিশ বিষয়টি নিয়ে অগ্রসর হয়েছে এবং পুলিশ একটা রেড অ্যালার্ট জারি করেছে এবং সেখানে খুব গুরুত্বপূর্ণ তথ্য তারা সেই পরিপত্রে আছে। দেখবেন যে দুজন অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যের সঙ্গে এই জঙ্গি সাসপেক্টেড যারা তাদের সংযোগ আছে। সেই একজন হচ্ছে ওসামা মাহি, এইরকম একটা নাম আমরা শুনেছি, আরেকটা হচ্ছে আপনার উমায়া। এরকম দুইজন অবসরপ্রাপ্ত নন কমিশনড অফিসার, তাদের সঙ্গে এদের সংযোগ আছে এবং সেই সংযোগের ফলে তারা একটা হামলার চেষ্টা করছিল। এনায়েত কবির বাংলাদেশের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ, জঙ্গিদের যোগাযোগ, মেজর জিয়া থেকে শুরু করে পরবর্তীতে আমরা দেখলাম যে এই যে হাসিনুর, এবং আপনার রিপোর্ট থেকে আমরা জানি হাসিনুরের কানেকশন এবং হাসিনুরের এই স্নাইপার রাইফেল ব্যবহারের বিষয়গুলো, এই ব্যাপারটা তো নতুন নয়। কিন্তু হঠাৎ করে তারেক রহমানের সরকার কেন ক্ষমতায় 2 মাস না হতেই এরকম একটি অ্যালার্ট জারি করলো, আপনার কি মনে হয়? এখন আমরা যদি দেখি আপনার সেই 2024-এর জুলাই আগস্টের যে পরিস্থিতিগুলো, সেই পরিস্থিতির পর থেকে কিন্তু পুরো
অন্তর্বর্তী সরকারের শাসনামল, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের শাসনামলে আহ, একটা সাংঘাতিক ভাবে রাজনৈতিক ধর্মবাদী যে সংগঠনগুলো, তাদের একটা বিশাল প্রভাব দেখা যাচ্ছিল, সেটা সরকারের মধ্যে, সরকারের বাইরে, দুটোই। হুম। এবং আহ, তারা যথেচ্ছ দখলবাজি করছিল, তারা যথেচ্ছ মপবাজি করছিল, এবং সেইখানে আমাদের বাহিনীর সমূহ অসহায়ের মতো দেখছিল, এবং সরকারও দেখছিল। তো এইটি তো আর হঠাৎ করে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলো আর সেটি দমন হয়ে গেলে এরকম হওয়ার কথা নয়। তারা বিলং করে, তাই না? আর সামরিক বাহিনীতে সঙ্গে ধরেন এই ধরনের সংযোগের ব্যাপারগুলো থাকা খুব অস্বাভাবিকও না, কারণ হচ্ছে 1980 সালে, আপনি খেয়াল করুন যে 1980 সালে যুদ্ধাপরাধী গোলাম আজম, তার পুত্র আমান আজমি বাংলাদেশের সেনাবাহিনীতে মিলিটারি একাডেমিতে যোগ দেন 1980 সালে, এবং 1981 সালে কমিশন পান। তারপরে নিশ্চয়ই খেয়াল করে যে গোলাম আজম তখনও পাকিস্তানি নাগরিক, তার তখনও নাগরিকত্ব বহাল হয়নি। হ্যাঁ, এবং 1991 সালে গিয়ে হচ্ছে যখন বিএনপি সরকার গঠন করেছে, তার সঙ্গে জামাত ইসলামের সমর্থন যুক্ত ছিল, ও সেই সমর্থনের একটা শর্ত ছিল যে গোলাম আজমের নাগরিকত্ব বহাল করতে। তো আমার আবার করে সবসময় এই প্রশ্নটা জাগে যে 1980 সালে একজন পাকিস্তানি নাগরিকের পুত্র কিভাবে বাংলাদেশের মিলিটারি একাডেমিতে যোগ দিল। আচ্ছা, আর তারও আগে তো আমরা জানি যে পাকিস্তান প্রত্যাগত সামরিক বাহিনীর অফিসারদের এবং সামরিক বাহিনীর সদস্যদের একটা বড় অংশ আমাদের তিনটি বাহিনীতেই, সামরিক বাহিনীর তিনটি অংশে, বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনী, তিনটিতেই তারা পাকিস্তান থেকে ফিরে আসে, প্রত্যাগমন করে, এবং 1973 সালে অনেকে যোগ দেয়। তখন থেকেই তো নানান ধরনের দ্বন্দ্ব আছে সামরিক বাহিনীতে, কিন্তু সরাসরি রাজনৈতিক যোগাযোগের শুরুটা বোধহয় গোলাম আজমের পুত্র যখন যোগ দিল তারপর থেকে খুবই স্বাভাবিকভাবে, আচ্ছা শেষ করুন, জামাতে ইসলামীর একটা প্রভাব বলয়ে গড়ে ওঠার কথা, যতক্ষণ আমান আজমি বিলং করেছে সেনাবাহিনীতে। আমরা দেখলাম যে 2022 সালে এখন যিনি জামায়াত ইসলামীর বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান এবং তার পুত্র, দুজনের নামেই বা দুজনের বিরুদ্ধেই অভিযোগ আসলো যে তারা একটি নতুন একটি জঙ্গি সংগঠন শারকিয়া, আনসার আল হিন্দাল আল শারকিয়া, এদের সঙ্গে সম্পৃক্ততার এবং সিলেট অঞ্চলে একটা বিরাট বড় নেটওয়ার্ক তৈরি করার, মানে তিনি এখন বিরোধী দলীয় নেতা। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে, এবং তারপরে এনসিপির মতো দল যাদের প্রধান মুখগুলো AK-47 এর মালিক, তারা বলেছে তাদের সশস্ত্র প্রস্তুতি ছিল ক্ষমতা দখল করার, এই যে এরা এখন সংসদে আছে, কিভাবে আপনার মনে হয় এইসব রেড অ্যালার্ট, এইসব অ্যালার্ট জারি করে কোনো লাভ হবে বলে মনে করেন? জারি করে লাভালাভের বিষয়টা একটু পরে আসছি, কিন্তু এখানে আপনি যে কথাটা বললেন সেখানে হচ্ছে যে খুব জরুরি প্রশ্ন যেটি, সেটা হচ্ছে আমি এর আগেও আপনার সঙ্গে আলোচনায় এবং বিভিন্ন আলোচনায় বলেছি যে এখানে স্টেট অ্যাক্ট এবং নন স্টেট অ্যাক্টের একটা ফ্যাক্টর।
হ্যাঁ, রাষ্ট্র যারা পরিচালনা করেন, রাষ্ট্রের যারা নিয়মিত বাহিনী, রাষ্ট্রের যারা প্রশাসন চালান, তারা তো রাষ্ট্রের পক্ষে স্টেট অ্যাক্টে যুক্ত থাকেন। এখন সেই স্টেট অ্যাক্টরদের জন্য হচ্ছে এক ধরনের ইনএবিলিটি তো থাকেই। হ্যাঁ, বাহিনীগুলোর আইনের মধ্যে আছে, প্রশাসনের আইনের মধ্যে আছে। আবার হচ্ছে আমাদের সংবিধানের 45 অনুচ্ছেদে যার যার জুরিসডিকশন অনুযায়ী সেই ইন্ডেমিনিটি দেওয়া। তো কিন্তু একদম প্রকাশ্যে সেই রাষ্ট্রের বিরুদ্ধে যারা কথা বলছে, রাষ্ট্রের বিরুদ্ধে যারা বলছে যে হ্যাঁ আমাদের সশস্ত্র প্রস্তুতি ছিল, বা নানান ঘোষণা দিয়েছে, বা নানান কাজ করছে, বিশেষ করে ধরেন এই যে আপনি হাসিনুরের কথা বললেন, হাসিনুর তো চিহ্নিত, তো সেই যখন প্রকাশ্যে ঘুরে বেড়াবে, রাজনৈতিক দল করবে, কয়েকদিন আগে সে নাকি একটা রাজনৈতিক দল করবে, তাহলে আমার 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 প্রশ্নটা থেকেই যায় যে এই যে রাষ্ট্রটা দখল হলো জুলাই আগস্টে, সেটা তো নন স্টেট অ্যাক্টরদের নানান সক্রিয় উপস্থিতিতেই হলো। এরপর থেকে কি রাষ্ট্র তাদের দখলে চলে গেল? এতটাই দখলে চলে গেল যে রাষ্ট্র হচ্ছে নন স্টেট অ্যাক্টরদেরকেই আপনার ছায়া দিচ্ছে, নিরাপত্তা দিচ্ছে, আর স্টেট অ্যাক্টররা এখন অসহায়। যদি সেটা হয়ে থাকে তাহলে তো স্বাভাবিক, আপনি যাদের উপস্থিতির কথা বলছেন, এমনকি সংসদ পর্যন্ত, এমনকি সরকার পর্যন্ত তাদের উপস্থিতি থাকবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যদি খেয়াল থাকে তাহলে জুলাই আগস্টে একদম প্রতিপক্ষ বানিয়ে ফেলা হয়েছে কিন্তু রাষ্ট্রের একটা অর্গান, পুলিশকে। ঠিক আছে, তাহলে পুলিশ হচ্ছে এই যে অ্যালার্টটা জারি করেছে কিন্তু পুলিশ, সেনাবাহিনী নয়। হ্যাঁ, এবং সেনাবাহিনী কিন্তু এখনো ব্যারাকে ফিরে নেই, রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেনাবাহিনী বিলং করছে আলাদা, কিন্তু অ্যালার্টটা জারি করেছে পুলিশ। তাহলে পুলিশের সঙ্গে এখনো সেই দান্ডিক জায়গাটা থেকে গেছে। আমি দুদিন ধরে এটাই ভাবছি যে, আমি আরেকটা প্রশ্ন করি, আপনি সেনাবাহিনী নিয়ে প্রশ্ন মানে কথা বলছেন তো, আমরা দেখুন আরেকটি বৈপরীত্য দেখি, সেটা হচ্ছে যে সেনাবাহিনীর ভেতরের কর্মকর্তাগণ যারা জঙ্গিবাদ দমনে আওয়ামী লীগ আমলে একদম সর্বোচ্চ ভূমিকা পালন করেছিলেন। আমি মেজর জেনারেল জিয়াউল হাসানের নাম বলতে পারি, আমি গুলজার সাহেবের নাম বলতে পারি। গুলজার সাহেবকে তো হত্যা করা হয়েছে বিডিআর বিদ্রোহের সময়, এবং আমরা দেখতে পাই বেছে বেছে তাদেরকেই হত্যা করা হয়েছিল যারা আসলে জঙ্গিবাদ দমনে বড় ধরনের ভূমিকা রেখেছে। আর এখন এখন এই জঙ্গিবাদ দমনে যারা কাজ করেছিলেন জিয়াউল হক মানে হাসানের মতো কর্মকর্তাদেরকে রাষ্ট্র শাস্তি দিচ্ছে। আপনার কি মনে হয় এর পেছনের কোনো উদ্দেশ্য আছে কিনা? আর এরকম শাস্তি দেওয়া হলে বেছে বেছে, তাহলে আর কেউ জঙ্গিবাদ দমনে মানে উদ্যোগী হবে? আপনার কি মনে হয়? এটি তো খুবই সম্পর্কিত প্রশ্ন, যে এর আগে যে আলোচনা করছিলাম যে আপনার স্টেট অ্যাক্ট এবং নন স্টেট অ্যাক্টের যে বিষয়টা। তো এখন যদি স্টেটের পক্ষে কাজ করতে গিয়ে, স্টেটকে নিরাপদ রাখতে গিয়ে, জাতিকে নিরাপদ রাখতে গিয়ে, জনগণকে রাখতে গিয়ে যদি কাউকে অভিযুক্ত হতে হয়, তাহলে স্বাভাবিক না যে সে রাষ্ট্রের পক্ষে কাজ করার উৎসাহটা হারিয়ে ফেলে। আমরা তো জানি উল্টোটা, তাই না, যে যারা জাতির নিরাপত্তার স্বার্থে কাজ করে, যারা রাষ্ট্রের পক্ষে কাজ করে, তাদেরকে নানান ইনসেন্টিভ দিয়ে, উদ্দীপনা দিয়ে তাদেরকে আরো পুরস্কৃত করে। এখন সেই জায়গায় যদি তারা তিরস্কারের মধ্যে পড়ে, তাহলে তো এটি একটি সাংঘাতিক বিষয়। যেমন ধরুন হাসিনের বিরুদ্ধে অভিযোগ তো প্রমাণিত হয়েছিল, আরো অনেকে যুক্ত ছিলেন, যেমন জিহাদ যুক্ত ছিলেন।
কলেজ, লেফটেন্যান্ট কলেজে। এবং আপনি মনে আছে নিশ্চয়ই যে আমি এর আগে মেজর অবসরপ্রাপ্ত ফেরদৌস আজিজের নাম বলেছি। হুম, তো তিনি কে? বজলুল হুদার ভাগ্নে। তো আপনি কিন্তু রিলেশন খুঁজে পাবেন। বঙ্গবন্ধু হত্যাকারী, হ্যাঁ, জামাত ইসলামের রাজনৈতিক পরিবারের সক্রিয় সদস্য, এদের খুবই স্বাভাবিক না এদের সংযোগ থাকবে? এটা অস্বাভাবিক কিছু না। এখন তারা সরকারি বা রাষ্ট্রে রাষ্ট্রের বিভিন্ন অর্গানে যদি প্রভাবশালী হয়ে ওঠে, সেক্ষেত্রে তো আহ, তারা প্রতিপক্ষকে ঘায়ল করার চেষ্টা করবে, তাই না? নিঃসন্দেহে, হ্যাঁ, নিঃসন্দেহে। হ্যাঁ। এখানে এখানে খুব বড় একটা বিষয় হলো যে আমরা তো 55 বছর, 1971-এর পরে 55 বছর পার করছি। এটা স্বাধীন বাংলাদেশের 55 বছর। তো যারা মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়েছেন, সেরকম সেনা কর্মকর্তা, সেনা সদস্য, তারা তো প্রায় সবাই অবসরে চলে গেছে। আবার মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী যারা আমাদের সমসাময়িক, এখন ধরুন যাদের বয়স 60, 62, 65-র মধ্যে, এরকম এরকম বেশিরভাগই তো সেনাবাহিনী থেকে অবসর নিয়েছে। তাহলে এই এই যে মুক্তিযুদ্ধ হয়ে অংশ নিয়েছেন এবং মুক্তিযুদ্ধ প্রত্যক্ষ করেছেন, এরকম মোটিভেটেড অনেক সেনা কর্মকর্তা যখন সেনা নেতৃত্ব থেকে চলে যাবে, এরপরে প্রতিস্থাপনটা কারা করছে সেটা একটা জরুরি বিষয়, খুবই জরুরি বিষয়। আপনার তো কি মনে হয়, আপনি তো দীর্ঘদিন ধরে বাংলাদেশে এই জঙ্গিবাদের উল্লম্ফন, জঙ্গিবাদের উত্থান এসব নিয়ে নজর রাখেন এবং এসব নিয়ে আপনার মানে রিপোর্ট আছে, আমি জানি এসব নিয়ে আপনি কাজ করেন। আপনার কি মনে হয় যে আমরা আসলে এখন এই মানে এই মুহূর্তে কোন অবস্থায় আছি, বিশেষ করে 2024 সালে পাকিস্তানের সঙ্গে যে আদান প্রদান, আফগানিস্তানের সঙ্গে যে আদান প্রদান, সেক্ষেত্রে তো জঙ্গিদের বা জঙ্গিবাদের দরজা উন্মুক্ত হওয়া তো শুধু নয়, তাদেরকে মানে অবাধে বাংলাদেশে প্রশিক্ষণ চালানো, বাংলাদেশে কর্মকাণ্ড পরিচালনা করা, সবকিছুর সুযোগ করে দেওয়া হয়েছে। তো এর এর মধ্যে এসে হঠাৎ এই রেড অ্যালার্ট বা অ্যালার্ট জারি করা, কিংবা ধরুন যত কিছুই করা হোক না কেন, রাষ্ট্রকে তো একটা ওভারঅল একটা মানে অভিযানে বা দমন অভিযানে নামতে হবে। সেটা কি এই সরকার পারবে? কারণ এটা তো আসলে ইউনূস সরকারের এক্সটেনশন। এইটা বলা খুব মুশকিল। হ্যাঁ, তবে রাষ্ট্র তো স্বাভাবিকভাবেই নিজেকে রক্ষা করার চেষ্টা করবে, কিন্তু আমার কথা হচ্ছে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে কারা আছে, হ্যাঁ, তারা যথেষ্ট এই ব্যাপারে সজাগ কিনা। এখন যে সময়টুকু আমাদের আমাদের ইন্টারিম সরকারের একটা বড় সময় গেছে, এবং সেই সময়টায় আমরা দেখেছি যে তারা এই ধরনের নন স্টেট অ্যাক্টর, হ্যাঁ, সেখানে আপনি জঙ্গি বলুন আর সেপারেট গ্রুপ বলুন, হুম, জঙ্গি বলুন, সেপারেট গ্রুপ বলুন, নানান রকম দস্যুভিত্তিক কাজে ইনভলভ আছে, এদের কথা বলুন, এরা সবাই যুক্ত। তো এই এই একটি কাজ করতে গিয়ে আমি দেখছি যে ধরুন সেনাবাহিনী থেকে বা বিমান বাহিনী থেকে বা ইয়ে থেকে, নৌবাহিনী থেকে, যারা নানান কারণে বহিষ্কৃত হয়েছেন, নানান কারণে যারা ধরুন বাধ্যতামূলক অবসর পেয়েছে, বা নানান কারণে তাদের চাকরিচ্যুত, এরা সবাইকে ডিপ্রাইভড আসলে নানান ডিসিপ্লিনের গ্রাউন্ডে তো অনেকে চাকরিচ্যুত হচ্ছে। হ্যাঁ, এমনকি ধরুন যে এরকম হয়েছে যে অসঙ্গত সম্পর্ক রক্ষার কারণে অন্যের স্ত্রীর সঙ্গে মানে সম্পর্ক তৈরি হয়েছে এবং অন্যের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে গেছে, এরকম কারণেও মানে চাকরি গেছে, হ্যাঁ, এটা আমি তো জানি। তো এরা তো ডিপ্রাইভ, একদমই ডিসিপ্লিনের গ্রাউন্ডে তাদের তাদের কে সেনাবাহিনী থেকে ডিসমিস করা হয়েছে, বা তারা বরখাস্ত হয়েছেন বা বাধ্যতামূলক
একটা বিষয় খেয়াল করলাম যে এই যে জুলাই আগস্টে এর যে আপনার আহ, আহ, সামগ্রিক বিষয়টি, এই বিষয়ের মধ্যে খুব নেতৃত্ব স্থানীয় জায়গায় আহ, আহ, এই গোষ্ঠীটা ছিল শতাধিক শতাধিক অবসরপ্রাপ্ত বরখাস্ত, তারপরে আপনার ডিসমিসড, হ্যাঁ, এরকম। তো রাষ্ট্র তখন কি করবে? আমার কথা হচ্ছে রাষ্ট্র কি এই যে ধরুন যারা যাদের ইন্টারেস্ট গ্রুপ, বিভিন্ন ধরনের দেশি বিদেশি ইন্টারেস্ট গ্রুপ যারা বাংলাদেশ রাষ্ট্রকে অকার্যকর বা দুর্বল করতে চাইছে, হ্যাঁ, তারা তো এই ধরনের তথাকথিত ডিপ্রাইভড লোকদেরকেই বেছে নেবে, তাই না? সংগঠিত করবে। এই এই সংগঠিত করার ক্ষেত্রে তারা কিন্তু এদেরকেই বেছে নেবে। হ্যাঁ, আপনি ধরুন যে হাসিনের বিরুদ্ধে শুরু থেকে অভিযোগ আছে, একদম সেই এডিকশনের অভিযোগ। আচ্ছা, এবং সে কিন্তু এবং এবং আপনি কি সেনাবাহিনীর জানেন কিনা জানি না, আপনি কি জানেন কিনা জানি না যে হাসিনুরকে আইসিটি বা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জিয়াউল হাসানের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য তাকে হাজির করছে। হ্যাঁ, আমি তো আমার রিপোর্টের মধ্যেই আছে। হ্যাঁ, আমার রিপোর্টের মধ্যে তো আছে, ছিল সেটা, মানে আমি যখন ওই এই বিষয়গুলো নিয়ে রিপোর্ট করলাম, তো সেইখানে যে জিনিসটা হলো যে খুব ইন্টারেস্টিং যে যখন আপনি অভিযোগ করলেন এবং তদন্ত করলেন, তো এখন ধরুন যে হাসিনের বিরুদ্ধে যারা তদন্ত করেছে, যারা অভিযোগ করেছে, হ্যাঁ, যারা অভিযোগ প্রমাণ করেছে, হ্যাঁ, এখন হাসিনুর কি তাদের বিপক্ষে সাক্ষী দিবে? হ্যাঁ, আচ্ছা, এবং হাসিনুর এই সময়টা কিন্তু সেনাবাহিনীতে কর্মকর্তা ছিলেন না। হ্যাঁ, উনি দেখবেন যে, এবং বাংলাদেশে যে নন জুডিশিয়াল কিলিং শুরু হলো, সেই শুরুটা যদি আমরা দেখি যে খুব ব্যাপকভাবে শুরু হলো 2001-এর পরে। সেই কিলিং এর সঙ্গে কিন্তু সবচেয়ে বেশি নাম পাওয়া যায় হাসিনুর এবং জিয়াদ। হুম, আচ্ছা, এবং তারা বিজিবি এবং র্যাবের দীর্ঘ সময় তারা তো সেনাবাহিনীর বিভিন্ন দায়িত্ব ছিল। হ্যাঁ, আচ্ছা, তো বিজিবিতে থাকাকালীন এবং আপনার র্যাবে থাকাকালীন সবচেয়ে বেশি অভিযোগ। এবং এরা এই যে এবং ধরুন একটা রাওয়া ক্লাব কেন্দ্রিক একটা মানে মানে একটা গ্রুপ তৈরি হয়েছে, এবং এরা বাংলাদেশে শুধু জঙ্গিবাদ নয়, বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারত বিরোধী তৎপরতা। আমি কয়েকজন মানে এমনি র্যান্ডম ছড়িয়ে পড়া অন্তর্জালে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক সেনা কর্মকর্তার সাক্ষাৎকার বা শুনতে পাই, এবং তারা মূলত মূলত ভারতকে, আমি সম্প্রতি একজনের সাক্ষাৎকার শুনে অবাক হচ্ছিলাম যে উনাকে কোন একটা প্রশিক্ষণের জন্য ভারতে যাওয়ার কথা বলা হচ্ছিল। উনি বলেছেন ভারত যতদিন পর্যন্ত দখল না হবে, মানে তারা যতদিন দখল না করতে পারবে ততদিন পর্যন্ত উনি ভারতে যাবেন না, মানে ভারতে যাবেন না। একজন সিটিং সেনা কর্মকর্তা এই কথা বলতে পারেন কিনা তখন, এবং সে কারণেই নাকি তাকে বাদ দেওয়া হয়েছে সেনাবাহিনী থেকে। এই পুরো ভারতের সামরিক প্রশিক্ষণে যেতে নিতে অস্বীকার করেছিলেন। হ্যাঁ, হ্যাঁ, এইটা তো এটা কেন হবে না বলুন তো মাস্টার? সেটি হচ্ছে যে আপনি যদি খেয়াল করেন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে তো শুরুই হয় হচ্ছে ভারত ভারত আমাদের শত্রু, এভাবেই তো বিষয়টাকে শুরু করা হয়, তাই না? তো এখন বাংলাদেশে সেনাবাহিনীর তো ধরুন একটা যদি দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা নীতি থাকতো, তাহলে আমরা বুঝতে পারতাম যে আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী কিভাবে গড়ে তোলা। হ্যাঁ, আমাদের কি ওই রকম প্রতিরক্ষা নীতি আছে বাংলাদেশের, যে প্রতিরক্ষা নীতির অধীনে এই সামরিক সরঞ্জাম কেনা হচ্ছে, সমস্ত নীতি অনুসারে বাহিনীগুলোর
প্রশিক্ষণ কর্মকাণ্ড হচ্ছে ইত্যাদি। এখানে আমরা যদি দেখি যে বেসিক্যালি হচ্ছে আমাদের যে ধরুন স্থলবাহিনী, হুম, স্থলবাহিনী ইতিমধ্যে আমরা সেটা দেখলাম যে আমাদের সেনাবাহিনী প্রধান উনি মালয়েশিয়া থেকে ফিরে এসে, তার আগে উনি ইউএসএ গিয়েছিলেন, ফিরে এসে উনি হঠাৎ করে বললেন যে কমব্যাট বিমান থাকলে আমরা রোহিঙ্গা বিষয়টাকে সলভ করতে পারবো, প্রতিরোধ করতে পারবো। এটা একটা কেমন যেন একটা অদ্ভুত কথা মনে হয়। হঠাৎ মানে আপনি আপনি যদি বিমান কিনে আপনি আক্রমণাত্মক নীতি গ্রহণ করে আপনি ডিফেন্স করবেন, মানে আপনার তো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটা ভিন্ন ব্যাপার আছে, আপনার তো ডিফেন্স সিস্টেমই আছে। আপনি ডিফেন্স সিস্টেম যদি সেই রকম আশঙ্কা থাকে আপনি ডিফেন্স সিস্টেম গড়ে তুলবেন, তাই না? আপনি রোহিঙ্গা অনুপ্রবেশের জন্য বর্ডার খুলে দিলেন, স্থলবাহিনী বর্ডার খুলে দিল, এবং আমরা সবাই জানি নাইখানছড়িতে কতদিন কিভাবে এই কি বলে রোহিঙ্গা যেটা আরাকান বাহিনী বলে পরিচিত, হ্যাঁ, তাদের একটা বড় উপস্থিতি ছিল, এবং তাদের ওখান থেকেই হাসিনুররা অস্ত্র সংগ্রহ করতো, অস্ত্র সংগ্রহ করে উলফাকে কি বলে উলফার জন্য সংগ্রহ করে দিত। এরকম নানান নথিপত্র তো আছে, হ্যাঁ। তো সেই জায়গায় আচ্ছা এনায়েত কবির, আমরা ভুলে যাই কেন যে উত্তরায় উলফা লিডার অনুপ চেটিয়াকে বাড়ি দিয়ে বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট খোলার 70টা ব্যাংক অ্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ব্যবসা করার অনুমতি দেওয়া হয়েছে। এসব তো বাংলাদেশে হয়েছে, 10 ট্রাক অস্ত্র বাংলাদেশে এসেছে, এটা তো আর কেউ অস্বীকার করতে পারছে না। তো সব মিলিয়ে এটা তো উলফার বিষয়। আমি বলছি যে যখন রোহিঙ্গা প্রসঙ্গ আসলো আমি সেই প্রসঙ্গ বলছি, যে যেটা হচ্ছে যে নাইখানছড়িতে যে তাদের প্রেজেন্স ছিল, এটা তো জানা, এটা তো নতুন কোনো তথ্য না। তো সেইখানে এই যে ক্রস বর্ডার মিয়ানমার বাংলাদেশের যে ক্রস বর্ডার পরিস্থিতি আর কি, তো সেই জায়গাটাই কি আপনার এই কমব্যাট বিমান থাকলে হচ্ছে প্রতিরক্ষা করা যেত বলে যে আমাদের সেনাপ্রধান জানালেন, এটা কি আমাদের প্রতিরক্ষা নীতি অনুসারে কিনা? হ্যাঁ, সারা পৃথিবীতেই কিন্তু এটা ঠিক যে সারা পৃথিবীতেই স্থল বাহিনীর স্থলে আপনার বিমান বাহিনী এবং নৌবাহিনীকে শক্তিশালী করার একটা প্রক্রিয়া চলছে, এবং সারা পৃথিবীতেই কিন্তু প্রতিরক্ষা নীতি সমূহ বদলে যাচ্ছে নানা সব দেশে। এখানে স্থল বাহিনীর কার্যকারিতা কমে আসছে দেখে হয়তো স্থল বাহিনীকে ছোট করতে, তো সেখানে আমাদের তো স্থল বাহিনী অনেক বড়, হ্যাঁ, এবং এই স্থল বাহিনী হচ্ছে আপনার তাদের মূল কাজটা সম্পর্কে আমি এখনো খুব কনভিন্স না। আমরা আমাদের আলোচনার একটু একটু বোধহয় আর একটু ফিরিয়ে আনি জঙ্গিবাদে। এনায়েত কবির, আমার মনে হচ্ছে যে বাংলাদেশে মানে হঠাৎ করে এই জঙ্গিবাদকে নিয়ে বা অ্যালার্ট জারি হয়নি। এটার পেছনে নিশ্চয়ই আসলে বড় কোনো কারণ আছে, কারণ সরকার বাধ্য হয়ে এটা করেছে, অথবা কোনো বিদেশি চাপেও হতে পারে। আপনি কি সেটা মনে করেন? আমি যেটা শুনেছি, এখনো আমি যেহেতু তথ্যগতভাবে শিওর হইনি বা আমার হাতে কোনো নথিপত্র এখন এসে পৌঁছায়নি, যেটুকু এসছে সেটুকু পর্যাপ্ত না। সেই কারণে আমি যেটুকু আপনাকে বলতে পারি সেটা হচ্ছে যে এটা বিমান বাহিনীতে একটি অঘটন ঘটার আশঙ্কা থেকে যে বেশ কিছু অফিসার এবং কেরানীগঞ্জে যে বিস্ফোরণ হলো, সেই বিস্ফোরণের পরেও যে তথ্য পাওয়া গেছে সেখান থেকেও নাকি, হ্যাঁ, তো সেখানে যে করা হলো, এরপর থেকে হচ্ছে পুলিশের একটা উদ্যোগ আছে, এবং পুলিশের উদ্যোগ নিয়ে আপনার এই অ্যালার্টটা জারি করেছে, এবং নিঃসন্দেহে সেটা সরকারের অনুমোদন নিয়ে করছে। তো সরকারের অনুমোদন করেছে, তো সেইখানে আমি আমার কাছে মনে হচ্ছে
যে এই যে দীর্ঘদিন ধরে বাহিনী সমূহ এসে আপনার পুলিশের দায়িত্ব পালন করছে, সেটি পুলিশের খুব পছন্দ হবার কারণ নেই। হ্যাঁ, পুলিশ তার নিজের কাজে ফিরতে চাইছে, এরকম একটা বিষয় হলেও ঘটে। আরেকটি প্রশ্ন, শেষ প্রশ্ন আপনার কাছে, যে মানে জুলাই জঙ্গিদের যেখানে ইনডেমনিটি দেওয়া হয়েছে, মানে রাষ্ট্র ইনডেমনিটি দিয়েছে এবং এই নতুন সরকারও সেই ইনডেমনিটি বহাল রেখেছে, আপনি তাদের মধ্যে বিরাট বড় সংখ্যক জঙ্গি আছে, মানে যাদেরকে আপনি ইনডেমনিটি দিচ্ছেন তাদেরকে আবার মানে দমন করার জন্য অ্যালার্ট জারি করছেন, স্ববিরোধিতা হলো কিনা আসলে? সেটা আমি আগেই আপনাকে বলেছি এবং একাধিকবার অন্যান্য আলোচনাতে বলেছি। সেটা হচ্ছে যে স্টেট অ্যাক্টরদের কে সংবিধানে ইন্ডিপেন্ডেন্ট দেওয়া হচ্ছে, বাহিনী সমূহের যে নিজস্ব আইন সেখানে ইন্ডিপেন্ডেন্ট দেওয়া আছে। ইন্ডিপেন্ডেন্ট দরকার আসলে পরে হচ্ছে নন স্টেট অ্যাক্টরদের। এখন আপনি যদি নন স্টেট অ্যাক্টরদেরকে ইন্ডিপেন্ডেন্ট দেন, সেটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। শুধু নয়, সেটি জাতীয় নিরাপত্তার জন্য বিশাল, আমি জাতীয় নিরাপত্তার, হ্যাঁ, তো জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিশাল হুমকি। এবং সেখানে একেবারেই যে বিষয়টা সেটা হচ্ছে যে যখনই আপনার কোনো রাজনৈতিক আন্দোলন বলেন বা যে কোনো আন্দোলন বলেন, সেটা সহিংস রূপ নেয় বা সশস্ত্র রূপ নেয়, সেখানে কিন্তু নন স্টেট অ্যাক্টরদের উপস্থিতি থাকে। নন স্টেট অ্যাক্টরদের উপস্থিতি থাকে এবং সেটা যদি কোনো আদর্শিক রাজনৈতিক সংগঠন না হয়, একেবারেই আদর্শিক রাজনৈতিক সংগঠন না হয়, বিপ্লবী সংগঠন না হয়, অবশ্যই বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে সেখানে কোনো বিপ্লবী সংগঠনের উপস্থিতি আমরা পাইনি। আমরা কি উপস্থিতি পেয়েছি? আমরা পেয়েছি হচ্ছে একেবারেই জামাত ইসলামী ঘনিষ্ঠ, যুদ্ধাপরাধী জামাত ইসলামী ঘনিষ্ঠ একাধিক সশস্ত্র গ্রুপের উপস্থিতি, একাধিক সশস্ত্র গ্রুপের উপস্থিতি, এবং সেই সশস্ত্র গ্রুপগুলোকে অবসরপ্রাপ্ত বেশ কিছু সামরিক কর্মকর্তা সেই সশস্ত্র গ্রুপগুলোর সঙ্গে যুক্তই শুধু নন, তারা প্রশিক্ষকও বটে। ঠিক আছে, সেটি বোধহয় রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হওয়ার কথা, কিন্তু আমরা দেখছি সেই সশস্ত্র উপস্থিতির সেই লোকগুলি রীতিমতো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং রাজনৈতিক দল গঠন করছে। তখন আমরা আসলেই মনে করি যে নিরাপত্তার জন্য, এটি জাতীয় নিরাপত্তার জন্য একটা বড় ধরনের দুর্ঘটনার দিকে যাচ্ছে। অশেষ ধন্যবাদ আপনাকে এনায়েত কবির। আমাদের আবারও কথা হবে, আমাদের জ্বালানি নিয়ে কথাবার্তা তো থেকেই গেল। আমি আশা করছি আগামী সপ্তাহে বা এই সপ্তাহের মধ্যেই আমরা ওই বিষয়টা নিয়ে কথা বলবো। ভালো থাকবেন আপনি। ধন্যবাদ।